বাংলাদেশে নৈরাজ্য কিন্তু অব্যাহত। আবারও এক হিন্দু যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটল এবং এই ঘটনায় আবারও প্রশ্ন উঠল, কোথায় আইনের শাসন? পিটিয়ে খুন করা হলো আরও এক হিন্দু যুবককে। দীপু দাসের পর এবার অমৃত মণ্ডল। রাজবাড়িতে খুন হলেন 29 বছরের অমৃত মণ্ডল ওরফে সম্রাট। তোলাবাজির অভিযোগ তুলে হিন্দু যুবককে হত্যা। আর অমৃত মণ্ডলের খুনের ঘটনায় পুলিশের তরফ থেকে কি দাবি করা হচ্ছে জানাই আপনাদের। নিহতের বিরুদ্ধেও একাধিক অভিযোগ ছিল। আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার নিহত অমৃত মণ্ডলের সঙ্গী, এমনটাই দাবি পুলিশের। পুলিশ সূত্রে আরও দাবি করা হয়েছে, হোসেনডাঙ্গা পুরাতন বাজার এলাকায় এক ব্যক্তির থেকে তোলা দাবি করেন সম্রাট। অভিযোগ রাজি না হওয়ায় দলবল নিয়ে গিয়ে তার বাড়িতে চড়াও হন তিনি। সেই সময় আশেপাশের লোকজন ছুটে আসে, সম্রাটকে বেধড়ক মারধর করা হয়, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একদিকে যখন আপনারা দেখলেন যে এক হিন্দু যুবককে কুপিয়ে খুন করা হলো, অন্যদিকে গত বুধবারই আমরা দেখেছি মগবাজারে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং যে ঘটনায় 21 বছরের এক যুবকের মৃত্যু হয়। দোকানে চা খেতে গিয়ে বোমা বিস্ফোরণে মারা যান সিয়াম মজুমদার। মগবাজার মোড় থেকে ঢিলছোড়া দূরত্বে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আশেপাশে রয়েছে দুটি স্কুল, একটি চার্চ, সামনে ফুটপাতে পরপর চায়ের দোকান। দিনভর এই এলাকায় ভিড় লেগেই থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন একটা জায়গায় কিভাবে অনায়াসে এসে বোমা ছুড়ে পালিয়ে যেতে পারে দুষ্কৃতীরা? দুদিন পরেও দুষ্কৃতীদের খোঁজ পায়নি পুলিশ। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অকথ্য অত্যাচার এবং যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রসঙ্গে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে এবার কড়া নিন্দা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস সরকার অমুসলিমদের উপর অবর্ণনীয় অত্যাচার চালাচ্ছে, কড়া নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখল করে সন্ত্রাস চালাচ্ছে ক্ষমতাসীন দল, এমনটাই মত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অনির্বাণ বিশ্বাস সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, শেখ হাসিনা ঠিক কি বলেছেন? দেখো, শেখ হাসিনার যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু কার্যত তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ছিলেন ঠিক একই রকম মন্তব্য তিনি করেছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে সামাজিক বা রাজনৈতিক যে অস্থিরতা বাংলাদেশে চলছে, সেই অস্থিরতার কথাই কিন্তু তিনি তুলে ধরেছেন তার বক্তব্যে এবং তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশ একসময় বঙ্গবন্ধুর হাত ধরে যে স্বাধীনতা পেয়েছিল, তারপর সর্বধর্মের কিন্তু সেখানে একটা সহাবস্থান ছিল এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু বর্তমান যে শাসকরা রয়েছে, যে প্রধান উপদেষ্টা রয়েছে মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা কার্যত সংখ্যালঘুদের কিন্তু যে ক্ষমতা, সেই ক্ষমতা বা ধর্মীয় যে আচরণ, সেই সমস্ত কিছু থেকে তাদের কিন্তু অধিকার হরণ করে নিচ্ছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনা কিন্তু এক হাত নিয়েছেন বর্তমান প্রধান উপদেষ্টা ইউনূস সরকারকে এবং তার পাশাপাশি কিন্তু মনে রাখতে হবে যে গতকালই তারেক রহমান, যিনি কিনা অন্য এক প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র, তিনি কিন্তু বাংলাদেশে এসছেন এবং সেখানে আমরা দেখেছি যে তার বাংলাদেশে আসাকে কেন্দ্র করে সেখানে বাংলাদেশে কিন্তু একটা উন্মত্ততা তৈরি হয়েছে এবং সেখানে কিন্তু খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তার কিন্তু পরিকল্পনা রয়েছে বাংলাদেশকে নিয়ে। কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে চলছে, সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সামাজিক এবং রাজনৈতিক উভয় ক্ষেত্রে কিন্তু অস্থিরতা চরমে। তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু ঢাকায় সেখানে কিন্তু দীপু দাস হত্যাকাণ্ড হয়েছিল, জীবন্ত অবস্থায় জ্বালিয়ে মারা হয়েছিল সংখ্যালঘু হিন্দু দীপু দাসকে। এবং আমরা জানতে পারছি রাজবাড়ী জেলা, সেখানেও কিন্তু অর্ণব মণ্ডল নামে আরও এক সংখ্যালঘু হিন্দুকে সেখানে কিন্তু পিটুনিতে কিন্তু খুন করা হয়েছে। এবং যদিও যেখানে পুলিশের তরফে বলা হচ্ছে যে চাঁদাবাজির জুলুম ছিল এবং সেই অভিযোগে তাকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়েছে এবং তারপরে তার মৃত্যু হয়েছে। যদিও দেশে যে এই মুহূর্তে কোনো বাংলাদেশে কোনো রকম যে প্রশাসনিক কোনো ব্যবস্থা নেই বা পুলিশি কোনো ব্যবস্থা নেই, তা কিন্তু একের পর এক ঘটনা সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একদিকে তারেক রহমানের বাংলাদেশে আসা, অন্যদিকে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার যে বক্তব্য, উভয় মিলে কিন্তু 12ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, তার আগে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং ভারত কিন্তু এই মুহূর্তে গোটা প্রেক্ষাপটের দিকে, গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে। কারণ যেভাবে গত 1.5 থেকে 2 বছর বাংলাদেশে সংখ্যালঘু নিধন হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে অত্যাচার নেমে আসছে, সেই প্রেক্ষাপটে কিন্তু বারবার উদ্বেগের কথা ভারত সরকার জানিয়েছে। এবং এই যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তারেক রহমান তিনি বাংলাদেশে আসার পর পরিস্থিতির কতটা উন্নতি হয় নাকি পরিস্থিতি আরও অবনতির দিকে যায়, সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তার কারণ একদিকে জামাত, অন্যদিকে ছাত্র
ছাত্রদের যে দল রয়েছে এনসিপি, তাদের যে পারস্পরিক সমঝোতা, এবং তারা কিন্তু চাইছে যে ভোটটা 12ই ফেব্রুয়ারি করাতে। যদিও জামাতের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে কিছুটা অস্পষ্ট। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে তারেক রহমান তিনি কিন্তু গতকালই জানিয়েছেন যে 12ই ফেব্রুয়ারি দেশে যে সাধারণ নির্বাচন হতে চলেছে বাংলাদেশে, সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন তিনি দেখছেন, এবং তার জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। স্বাভাবিকভাবেই এই তারেক রহমানের দেশে ফিরে আসা এবং শেখ হাসিনার যে বক্তব্য, সেই বক্তব্যে যে নতুন করে আবার বাংলাদেশে একটা রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে বাংলাদেশে প্রত্যেক দিনই কিন্তু মানুষ সেখানে মনে করছেন যে মূলত যে কোনো না কোনো জায়গায় নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে। ফলত মানুষের মধ্যেই কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতার জায়গা তৈরি হয়ে গিয়েছে। মানুষ কিন্তু কখনোই সেখানে নিজের যে ধর্ম, সেই ধর্ম কিন্তু পালন করতে পারছে না। মূলত সংখ্যালঘুরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে, এবং সেই বক্তব্যও কিন্তু আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্যে উঠে এসছে। এবং এই পরিপ্রেক্ষিতে বলা ভালো যে যেখানে হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার চলছে, সেই নির্মম অত্যাচার নিয়েও কিন্তু তার বক্তব্যে তিনি উঠে এসছেন। তার লাইনের এক ছত্রে লেখা রয়েছে, যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছিল সেই কথা। স্বাভাবিকভাবে বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক এবং অস্থিরতা যে পর্যায়ে রয়েছে, তাতে আগামী 12ই ফেব্রুয়ারি যে সাধারণ নির্বাচনের কথা বলা হচ্ছে বাংলাদেশের সরকারের তরফে বা সেখানকার নির্বাচন কমিশনের তরফে, সেটা কতটা সুষ্ঠুভাবে করা সম্ভব সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ একটা যে অস্থিরতা দেশের মধ্যে চলছে, সেই অস্থিরতা যদি না কমে, তাহলে কিন্তু এই নির্বাচন কতটা সুষ্ঠু হবে সেটা কিন্তু বড়সড় প্রশ্ন চিহ্ন সামনে থাকছে। ধন্যবাদ অনির্বাণ। একদিকে আপনারা দেখলেন যে বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি এবং যা নিয়ে কড়া নিন্দা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে 17 বছর পর ঢাকায় ফিরলেন তারেক রহমান, এবং ফিরেই তিনি একটি সভা করলেন, বিশাল জনসভা জুলাই 36 এক্সপ্রেসওয়ের কাছে। সেখানে যে বার্তা দিলেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা সকলে যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। 17 বছর পর দেশে ফিরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। 17 বছর আগে 2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেনা সমর্থিত সরকারের হাতে চলে যায় দেশের শাসন ক্ষমতা। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন তারেক রহমান। 18 মাস জেলে থাকার পর 2008-এর সেপ্টেম্বরে ছাড়া পান তিনি। ওই বছর বাংলাদেশের ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় শেখ হাসিনার আওয়ামী লীগ। এরপর তারেক রহমানের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা হয়। 2004 সালে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলায় 24 জনের মৃত্যুর মামলায় নাম জড়ায় খালেদা পুত্রের। ঠিক ওই বছরই 11ই সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান তিনি। 2024 সালের অগস্টে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করে নেয় ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর তারপর 17 বছর পর দেশে ফিরলেন তারেক রহমান। আর এই বিষয় নিয়ে প্রাক্তন সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তার প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। তখন এনার মা প্রধানমন্ত্রী ছিলেন, তখন একটা সময় 2001 থেকে 2006 সময় হাওয়া মহল বলে, হাওয়া ভবন বলে ঢাকাতে একটা বাড়ি আছে, সেখান থেকে ইনি অফিস চালাতেন এবং সবাই বলতো যে প্রাইম মিনিস্টারের থেকে বেশি শক্তিশালী সেই ভবনটি। ওনার আশাতে বিএনপির সত্যি পালে হাওয়া লাগবে, কারণ একটা মুখ খুঁজে পেয়েছে তার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।